হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেকে তোমরা আশা করি ভালো আছো। তো উড়ান পাঠশালার যে এসএলএসটি সংস্কৃত ক্লাস, সেখানে তোমরা প্রত্যেকে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং অ্যাপ্লিকেশনটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছো। যদি করে না থাকো তাহলে অবশ্যই ডাউনলোড করে নাও, কারণ তোমাদের আগামী এক মাসের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু আমরা কভার করে দিচ্ছি এই উড়ান পাঠশালার মাধ্যমে তোমাদের জন্য। প্রতিটা বিষয়ে প্রতিটা সাবজেক্ট তোমাদের ধরে ধরে স্কুল সার্ভিসের মতো করে শেখানো হচ্ছে। যাদের 9-10 আছে তারা 9-10, 11-12 এবং যে সাবজেক্টে 9-10 নেই 11-12 রয়েছে সেটা 11-12 এর মতো করে এই সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। অনলাইন ক্লাস রয়েছে, তার সাথে 10টা তোমরা মক টেস্ট পাচ্ছ উইথ আনসার, তার মধ্যে 20টা তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ, নোটস পাচ্ছ, আচ্ছা ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ। তো এত কিছু তোমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি না করে উড়ান পাঠশালার এই অ্যাপ্লিকেশনটা তোমরা তোমাদের ফোনে ডাউনলোড করে নাও এবং আজ থেকে ক্লাস স্টার্ট করে দাও যারা এখনো করনি, ঠিক আছে? আর সঙ্গে থেকো, উড়ানের সাথে থেকো। আপকামিং যে আমাদের প্রজেক্টগুলো আসছে সেটা স্কুল সার্ভিসের পরে তোমরা বিভিন্ন যে সরকারি চাকরির যে প্রিপারেশন, কম্পিটিটিভ এক্সামের এবং একাডেমিক যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। তাই আর দেরি না করে আজ থেকে উড়ানের সঙ্গে থাকো, উড়ানের সাথে থাকো। চলো আমরা শুরু করি আমাদের যে আজকের যে ক্লাস, সেই ক্লাসটা। ঠিক আছে, আজকে আমরা আগের দিন আমরা প্রত্যয় শেষ করেছিলাম কৃত প্রত্যয়। আমরা বলেছিলাম যে আজকে তদ্ধিত প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো তদ্ধিত প্রত্যয় তোমাদের সামনে হাজির। তো সঙ্গে থাকো। তদ্ধিত প্রত্যয় আমরা কি করব, আমাদের যে স্কুল সার্ভিসের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে কিন্তু বলা আছে যে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে বিশেষ করে কোনটা ইয়সু নিষ্ঠন তরব তমবের উপর স্পেশাল ট্রেস দিতে বলেছে। ঠিক আছে, ঠিক যেমন সন্ধির ক্ষেত্রেও তোমাদেরকে বলা আছে যে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির থেকেও তোমাদের বিসর্গ সন্ধির উপর ট্রেস আছে, ঠিক তেমনি তদ্ধিত প্রত্যয়ের মধ্যে বলা আছে ইয়সুন ইষ্ঠন তরব তমব, এটার উপর বিশেষ করে ট্রেস দেওয়া আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, শুধু কি এই ইয়সুন ইষ্ঠন তরব তমব করলে হবে? না, হবে না। কেন হবে না? কারণ আমরা যে ট্রান্সলেশনটা করব, আমরা যে কারেকশনটা করব, আমরা যে বাক্য গঠন করব, সেখানে কিন্তু সমস্ত প্রত্যয়টাকেই কাজে লাগাতে হবে। হয়তো তোমাদের যেটা সলভ করতে দেবে যে অমুক প্রত্যয়ের সাথে অমুক প্রত্যয় বা অমুক শব্দের সাথে অমুক প্রত্যয় যুক্ত করলে কি হবে, সেখানে তোমাদের ইয়সুন ইষ্ঠনটা বেশি থাকতে পারে, কিন্তু তাছাড়া আদারওয়াইজ সমস্ত তদ্ধিত প্রত্যয়টা কিন্তু তোমাদেরকে করতে হবে। তাই আমরা ইয়সুন ইষ্ঠন তো করবোই, তার সাথে অন্যান্য তদ্ধিত প্রত্যয়টা জাস্ট শেখার জন্য কিন্তু তোমাদেরকে আমরা সাজেস্টিভ কিছু বলে দেব যেটা তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। তাই আর দেরি না করে চলো আমরা ক্লাস স্টার্ট করি। তদ্ধিত প্রত্যয় ফার্স্ট হচ্ছে, তদ্ধিত প্রত্যয় কাকে বলবো? ঠিক আছে, দেখো তদ্ধিত প্রত্যয় কাকে বলবো, বলছে যে শব্দের সাথে যে প্রত্যয় হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। আমরা আগের দিন দেখেছিলাম, আগের ক্লাসে দেখেছিলাম যে যখন আমরা প্রত্যয় শুরু করেছিলাম যে কৃত প্রত্যয় কাকে বলে। কৃত প্রত্যয় হচ্ছে ধাতু প্রত্যয়কে কৃত প্রত্যয় বলে, মানে ধাতুর সাথে যে প্রত্যয় হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আর আজকে দেখছি তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের সঙ্গে যে প্রত্যয় হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তাহলে এটাকে তদ্ধিত প্রত্যয়কে বাংলায় বলা হয় শব্দ প্রত্যয়। দেখো শব্দের সাথে যে প্রত্যয় হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে থাকি আমরা। তাহলে শব্দের সাথে যে প্রত্যয় হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দ প্রত্যয়, কিন্তু আমরা তাকে বলতে পারি, তদ্ধিত প্রত্যয়কে আমরা শব্দ প্রত্যয় বলতে পারি। ঠিক আছে, এবার তদ্ধিত প্রত্যয় নানাবিধ, মানে নানা রকমের তদ্ধিত প্রত্যয় হয়। কি সেগুলো আমরা আজকে কোনগুলো দেখবো? আমরা দেখবো মেইনলি অন, ইং এবং সং, এটা দিয়ে শুরু করবো আমরা। আরো আছে, অনেকই প্রত্যয় আছে, কিন্তু আমরা মেইনলি শুরু করব অন, ইং এবং সং, এই তিনটে প্রত্যয় দিয়ে আমরা শুরু করব। কেন? যেহেতু এই তিনটে প্রত্যয়ের ক্যাটাগরি একই বা একই ক্রাইটেরিয়া। কি সেটা? দেখো অপত্য অর্থে অন, ইন এবং সং প্রত্যয় হয়। অপত্য মানে কি? অপত্য মানে হচ্ছে সন্তান। ঠিক আছে, তাহলে অপত্য অর্থে অন প্রত্যয় হয়, ইং প্রত্যয় হয় এবং সং প্রত্যয় হয়ে থাকে। তো দেখি আমরা এক এক করে এবার। দেখো অন প্রত্যয়, অপত্য অর্থে মানে সে আমার সন্তান, এইরকম অর্থে কিন্তু হয়। তো দেখো অন প্রত্যয়, অন প্রত্যয় কি পড়ে থাকবে? অন প্রত্যয় পড়ে থাকবে অ। ঠিক আছে, একটু মোটা করে নি। আচ্ছা, অন প্রত্যয় পড়ে থাকবে অ। তো এবার কি হচ্ছে অন যোগে, যেমন ধরো উদাহরণে বলছে যে গৌতম। তো গৌতম আমরা এটাকে যদি ব্যুৎপত্তি করি তাহলে দেখো গৌতম, সরি গৌতম যুক্ত অন। ঠিক আছে, এই হচ্ছে গৌতম হয়, এটা ব্যুৎপত্তি করলে। কিন্তু আমি আগের দিনই বলেছিলাম বা আগের ক্লাসে বলেছিলাম বা এখনো বলছি যে আমরা প্রত্যয় থেকে শুধুমাত্র ব্যুৎপত্তি করব বা প্রকৃতি প্রত্যয় করবো এরকম নয়।
আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে এক কথা প্রকাশটা কিন্তু সম্পূর্ণটা কভার হবে এখান থেকে। তাই এই যে অপত্য অর্থে বলেছে অন প্রত্যয়, এটা হচ্ছে অপত্য অর্থে অন হয়। তো আমরা এখান থেকে এর ব্যাস বাক্য যদি করি বা এক কথা প্রকাশের মতো যদি করি, তাহলে দেখো গৌতম, আমরা এটা কি করতে পারি, গৌতমস্য অপত্যং পুমান যদি করি তাহলে এক কথায় প্রকাশ হবে গৌতম। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দেখা গেল তোমাকে দিয়ে দিল যে কৌরব, এটা তোমাকে সলভ করতে দেবে কিভাবে, তোমাকে দিয়ে দিল, দেখো কুরহ অপত্যং পুমান দিয়ে দিলে এক কথা প্রকাশ, কুরহ অপত্যং পুমান। তো এই যে কুরহ অপত্যং পুমান, সেটা আমরা জানি না যে কি হয় কি হবে, জানি না, তাই তো। তো দেখো আমরা জানি যে কুরু হচ্ছে কুরু শব্দ থেকে এসছে, কুরু, তাহলে কুরুর অপত্যং পুমান, ঠিক আছে। যেমন কুরু শব্দটা কি শব্দের মতো, সাধু শব্দের মতো, তাহলে সাধু অপত্যং পুমান। ঠিক তেমনি কুরহ অপত্যং পুমান আমরা এটা দিয়ে দিয়েছি, আমাকে এক কথা প্রকাশ করতে দেবে, এটা একটা আনকমন একটা এক কথা প্রকাশ, আমরা জানি না, তাহলে আমরা কি করে করব। দেখো আমি বুঝতে পারছি যে কুরো অপত্যং পুমান, অপত্যং পুমানটা আমি জানি যে সন্তান বলেছে, পুমান মানে হচ্ছে পুংলিঙ্গ, কার না কুরু। তাহলে এই যে কুরো রয়েছে, এবার আমাকে শব্দরূপে চলে আসতে হবে। দেখো প্রত্যেক কটার সাথে প্রত্যেক কটা লিঙ্ক আপ, আমরা প্রথমেই বলেছিলাম ব্যাকরণের ফার্স্ট প্ল্যাটফর্ম হচ্ছে, সিঁড়িতে ওঠার প্ল্যাটফর্ম হচ্ছে, ধাপটাই হচ্ছে শব্দরূপ ধাতুরূপ। সেখানে শব্দরূপ আমরা দেখছি ওকার বিসর্গ রয়েছে কোন শব্দের, তাহলে কুরু শব্দের, তার মানে কুরু শব্দের ষষ্ঠীর এক বচনে কুরো রয়েছে, তার মানে কুরু মূল শব্দ হচ্ছে পেলাম কুরু, প্লাস অপত্য অর্থে কোন প্রত্যয় হয়, আমরা দেখেছি যে অপত্য অর্থে অন প্রত্যয় হয়, অপত্য অর্থে অন প্রত্যয় হয়, তাই না। তাহলে কুরু প্লাস অন আমরা করতে পারি। আর পুমান যেহেতু, তাহলে পুংলিঙ্গ প্রথমার এক বচন, তাহলে অনে অ আসে, তাহলে কুরু প্লাস অন কি হয়, উকারটা ঔকার হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কৌরব বিসর্গ, ঠিক আছে। ঠিক আছে, কুরু থেকে কৌরব চলে আসলো। তার মানে এইভাবে কিন্তু আমরা এগুলো ভেঙে করতে পারি, বা যদি আনকমন আসে সেটা আমরা সলভ করতে পারি। যেমন যাদব, তাহলে কি হবে, যদ অপত্যং পুমান, যাদব কি হবে, যদ অপত্যং পুমান সমান সমান যাদব হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এক কথা প্রকাশ সলভ করতে পারি। আর যদু যুক্ত অন, যদি আমরা একটা ব্যাস বাক্য বা ব্যুৎপত্তি করতে চাই, তাহলে এটা হবে যদু যুক্ত অন যাদব, যদু যুক্ত অন, পুংলিঙ্গ প্রথমার এক বচন, অবশ্যই পুংলিঙ্গ প্রথমার এক বচন যাদব, বোঝা গেল। একই রকম মানব, আমরা মানব কোথা থেকে এসেছি, মনু থেকে, তাহলে মন অপত্যং পুমান, তাহলে মন অপত্যং পুমান মানব, তাহলে মন অপত্যং পুমান মানব। আর যদি এটাকে আমরা ব্যুৎপত্তি করতে চাই মানবকে, তাহলে মূল শব্দ হচ্ছে মনু যুক্ত অন, মনুযুক্ত অন করে প্লাস পুংলিঙ্গ প্রথমার এক বচন। আচ্ছা এটা যদি মানবী থাকতো তাহলে এটা পুংলিঙ্গটা স্ত্রীলিঙ্গ হয়ে যেত, মানবী, ঠিক আছে, নিপ প্রত্যয় হয়েছে। তাহলে বোঝা গেল আমরা ওখান থেকে ব্যুৎপত্তি করতে পারি, আমরা এখান থেকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারি, আমরা এখান থেকে এক কথায় প্রকাশ করতে পারি। তাহলে এত ভাবে কিন্তু পরীক্ষাতে আমরা এই অন প্রত্যয়টার ইউজ আমরা করতে পারবো, ঠিক আছে। চলে যাব নেক্সট স্লাইডে। এবার ইং, দেখো অকারান্ত শব্দের পর অপত্য অর্থে ইং প্রত্যয় থাকে, ঠিক আছে, ইং প্রত্যয় হয়, তাহলে এটাও কিন্তু সে অপত্য অর্থ, অপত্য অর্থ যেমন অন দেখলাম, তেমনি অপত্য অর্থ অকারান্ত শব্দের পর ইং প্রত্যয় হয়ে থাকে। ইং প্রত্যয় কি থাকে আমরা জানি, সবসময় বলে থাকি যে প্রত্যেকটা প্রত্যয় কিছু না কিছু পড়ে থাকে, তাহলে ইং প্রত্যয় ইটা লোপ পাবে, গিয়ে ই পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এবার উদাহরণ দেখি, দাশরথী, বলছে দাশরথীটা কি হবে, ব্যুৎপত্তি করলে পাবো দশরথ প্লাস কি প্রত্যয় না ইং প্রত্যয়, অকারান্ত শব্দ তার সাথে ইং প্রত্যয় হয়, অন প্রত্যয় তো হয়, ইং প্রত্যয় হয়, তাহলে দশরথ যুক্ত ইং দাশরথী। কিন্তু অন প্রত্যয় আর ইং প্রত্যয়ের মধ্যে পার্থক্য হচ্ছে অন প্রত্যয়ের লাস্টে অ থাকে আর ইং প্রত্যয়ের লাস্টে ই থাকে, তাহলে দশরথ যুক্ত ইং।
আবার যদি আমরা এটাকে এক কথার প্রকাশ হিসেবে করতে চাই তাহলে দশরথস্য অপত্যং কি হবে? দশরথস্য অপত্যং, স্ত্রীলিঙ্গে আছে, অপত্যং স্ত্রী করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপত্য অর্থে দাশরথী। আচ্ছা, তারপরে দ্রোণী, দ্রোণ, এটা হচ্ছে দ্রোণ, দ্রোণ যুক্ত ইং প্রত্যয়, ঠিক আছে? অর্জুন যুক্ত ইং প্রত্যয়। তাহলে এইভাবে কিন্তু আমরা অপত্য অর্থে আমরা ইং প্রত্যয় করে থাকতে পারি। চলে যাবো নেক্সট সং প্রত্যয়। দেখো সং প্রত্যয় কি হচ্ছে? অপত্য অর্থে সং প্রত্যয় হয়, জফলা থাকে, ঠিক আছে? লাস্টে জফলা থাকে, মূর্ধন্য লোপ পাবে এবং ইয় লোপ পাবে, দিয়ে জফলা পড়ে থাকবে। উদাহরণ গার্গ। আচ্ছা, তো দেখো গার্গ, চাণক্য এই দুটোই কিন্তু অপত্য অর্থে আমরা সং প্রত্যয় করতে পারি। তাহলে দেখো গার্গ আর চাণক্য দুটোই, এটা কি হবে? গার্গ কি হবে? গার্গী যুক্ত সং প্রত্যয়, গার্গী, গার্গী যুক্ত সং প্রত্যয়। আর এটা হচ্ছে চনক, চনক যুক্ত সং প্রত্যয়। আমরা চনকস্য অপত্যং পুমান এটাও করতে পারি, চনকস্য, ওটা গার্গিয়া অপত্যং পুমান, চনকস্য অপত্যং পুমান। আর এটা গার্গিয়া অপত্যং পুমান। আচ্ছা, গার্গীয় অপত্যং পুমান। আচ্ছা, তারপরে তাহলে কি হলো? হয়ে গেল সং প্রত্যয়। নেক্সট আমরা আসবো ঢক প্রত্যয়। দেখো ঢক প্রত্যয়টা কোথায় আছে? বলছে যে স্ত্রীলিঙ্গ শব্দের পর ঢক প্রত্যয় হয়, স্ত্রীলিঙ্গবাচক শব্দের পর। এগুলো সব পুংলিঙ্গবাচক শব্দ ছিল, হ্যাঁ, কিছু স্ত্রীলিঙ্গ শব্দ আছে, যেমন ধরো গার্গী, এটা স্ত্রীলিঙ্গ শব্দ। তো এখানে ঢক বলছে যে স্ত্রীলিঙ্গ শব্দের পর ঢক প্রত্যয় হয় এবং ঢক প্রত্যয়ের শেষে ইয় আদেশ হয়। এইগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ঢক প্রত্যয় ইয় আদেশ হবে, মানে লাস্টে ইয় থাকবে। তো কি হচ্ছে দেখো, যেমন ধরো গাঙ্গেয় রাধেয়, মূল শব্দটা যেটা হবে সেটা কিন্তু ছেলেকে বোঝাচ্ছে, কিন্তু যার সন্তান সেটা হচ্ছে স্ত্রী। তো দেখো গাঙ্গেয় আমরা করতে পারি গঙ্গায়া অপত্যং পুমান, গঙ্গায়া অপত্যং পুমান হয়ে গেল গাঙ্গেয়, গাঙ্গেয়। আচ্ছা, তাহলে এখানে এটাকে তো এক কথা প্রকাশ করলাম। আমরা যদি ব্যুৎপত্তি করতে যাই তাহলে কি হবে? একই রকম ভাবে গঙ্গা যুক্ত ঢক, বিসর্গ আছে ওখানে, দেখো এখানে বিসর্গ দেওয়া আছে, তার মানে কি হবে? এটা বাক্যে প্রয়োগ, তার মানে পুংলিঙ্গ প্রথমার এক বচন। তাহলে গঙ্গা যুক্ত ঢক পুংলিঙ্গ প্রথমার এক বচন, এটা হচ্ছে ব্যুৎপত্তি হলো, আর এটা হচ্ছে এক কথা প্রকাশ হলো। তার মানে এই যে তদ্ধিত প্রত্যয়গুলো দিয়ে দেখো কত রকম ভাবে আসে, কোনো আইডিয়া তোমরা পাচ্ছ নিশ্চয়ই। তাহলে একই রকম ভাবে আমরা যেমন একদিকে এক কথার প্রকাশ সলভ করতে পারি, অন্যদিকে আমরা তেমনি কি করতে পারি, এটা থেকে আমরা প্রকৃতি প্রত্যয় বা ব্যুৎপত্তি করতে পারি। যদি গঙ্গা যুক্ত গাঙ্গেয় দিয়ে দেয় তাহলে আমরা এটা করব, আর যদি গঙ্গা যুক্ত ঢক পুংলিঙ্গ একের এক দেই তাহলে গাঙ্গেয় করব, আর যদি আমরা গঙ্গা যুক্ত ঢক দেই তাহলে শুধুমাত্র গাঙ্গেয় করব, বিসর্গ দেব না। একই রকম রাধেয়, তাহলে রাধেয় রাধার অপত্যং পুমান, তাহলে রাধা যুক্ত আমরা যদি ব্যুৎপত্তি করি, রাধা যুক্ত ঢক বিসর্গ আছে, তাহলে পুংলিঙ্গ একের এক। যদি এক কথা প্রকাশ করতে চাই তাহলে রাধায়া অপত্যং পুমান, মানে রাধার সন্তান, রাধার অপত্য পুমান, সেটা হচ্ছে রাধেয়। হয়ে গেল। তাহলে বুঝতে পারছো ঢক প্রত্যয়, ঢক প্রত্যয় হচ্ছে মেইনলি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দের সাথে হবে, আর ঢক প্রত্যয় ইয় আদেশ হবে। এই দুটোকে কিন্তু একটু হাইলাইট করতে হবে বা মনে রাখতে হবে ঢক প্রত্যয়ের ক্ষেত্রে। নেক্সট চলে যাবো আমরা নানা অর্থে তদ্ধিত প্রত্যয়। তাহলে এই যে তদ্ধিত প্রত্যয়গুলো আমরা দেখলাম, যে কটা দেখলাম, এবার হচ্ছে নানা অর্থে তদ্ধিত প্রত্যয় আমরা দেখব। তো নানা অর্থে আর কি কি অর্থে আমরা তদ্ধিত প্রত্যয়
করতে পারি। যেমন ধরো প্রথমেই তেনো প্রত্যম, ঠিক আছে, তেনো প্রত্যম এই অর্থে দেখো অন প্রত্যয়ের প্রয়োগ হয়, তেনো প্রত্যম। এগুলো কিন্তু প্রত্যেক কটা কি না আমাদের এখান থেকে কি কভার করব, আমরা এক কথার প্রকাশ কিন্তু কভার করতে পারবো। দেখে নাও, তেনো প্রত্যম, তেনো মানে হচ্ছে তিনের এক, তিনের এক মানে তার দ্বারা প্রোক্ত, এটার মানে হচ্ছে তার দ্বারা কথিত বা প্রোক্ত। মানব, তাহলে এটাকে যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে পাবো মনু যুক্ত অন ক্লিবলিঙ্গ একের এক, ক্লিবলিঙ্গ একের এক, তবেই তো মানবমটা হয়েছে। তাহলে এই মানবমের ব্যুৎপত্তি করতে গিয়ে আমরা পেলাম যে মনু যুক্ত অন ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন মানবম। এবার যদি আমরা এক কথা প্রকাশ হিসেবে দেখি তাহলে এটা করতে হবে ভুল হলো, এটা হচ্ছে যেহেতু তেন প্রত্যম আছে, মনর অপত্যম প্রমাণ করলে মানব, আর যদি আমরা মানবম করি তখন হবে মনু না প্রত্যম, ঠিক আছে, মনু না প্রত্যম মানবম। এই মনু না প্রত্যমের মানে হচ্ছে মনুর দ্বারা যেটা কথিত হয়েছে, তাহলে মনুর দ্বারা যেটা কথিত হয়েছে সেটা নিশ্চয় বাক্য, তাহলে বাক্য তো ক্লিবলিঙ্গই হবে বাক্যম, সেই জন্য মানবম। মনুর দ্বারা যেটা কথিত হয়েছে বা উক্তিটি সেটা হচ্ছে মানবম। আর যদি আমরা করতাম যে মন অপত্যং পুমান, তখন হতো কি, লিখে দিই মন অপত্যং পুমান, তখন হতো মানব। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ক্লিবলিঙ্গ আর একটা হচ্ছে পুংলিঙ্গ। পুংলিঙ্গ মানে কোনো মানুষকে টার্গেট করেছে, আর ক্লিবলিঙ্গ হচ্ছে বাক্য বা উক্তিকে টার্গেট করেছে। তাহলে বাক্য বা উক্তিকে টার্গেট করেছে তাই এটা ক্লিবলিঙ্গ, আর মানুষকে টার্গেট করেছে তাই এটা পুংলিঙ্গ। তাহলে মনর অপত্যং প্রমাণ থাকলে মানব, দুটোর ক্ষেত্রে কিন্তু অন, তাহলে এটার ক্ষেত্রে লিখতে হবে মনুযুক্ত অন পুংলিঙ্গ প্রথমার এক বচন, এটার ক্ষেত্রে মুনিযুক্ত অন ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন। বোঝা গেছে বিষয়টা? পার্থক্যগুলো দেখতে হবে যে কেন হয়েছে, ক্লিবলিঙ্গ হয়েছে তার মানে সেটা তেনো প্রত্যম অর্থে হয়েছে। প্রশ্ন কিন্তু তোমাদের এইভাবেও আসতে পারে যে মানবম এখানে কি অর্থে অন প্রত্যয় হয়েছে, তখন যদি অপত্য অর্থে বলো তাহলে ভুল হয়ে যাবে। পরীক্ষাতে অপত্য অর্থে থাকতে পারে, তেনো প্রত্যম থাকতে পারে, এইরকম থাকতে পারে। তাহলে যদি ক্লিবলিঙ্গ থাকে তাহলে বুঝতে হবে যে তার দ্বারা উক্ত হয়েছে, তেনো প্রত্যম অর্থে হয়েছে, তখন করব আমরা তেনো প্রত্যম অর্থে। আর যদি বিসর্গ থাকে তার মানে কোনো মানুষকে টার্গেট করেছে, তার মানে মনুর অপত্যং পুমান বা স্ত্রী, মানবী থাকলে স্ত্রী, সেটা হচ্ছে অপত্য অর্থে। বোঝা গেছে? দুটোই কিন্তু অন প্রত্যয়, কিন্তু তার মধ্যে বিভাগ রয়েছে কি অর্থে। আরসম, তাহলে আরসম, আরস কাকে বলে? ঋষির দ্বারা প্রোক্ত। তাহলে আমরা এটা কি করতে পারি? ঋষি না প্রোক্তম, মানে যেটা ঋষির দ্বারা বলা হয়েছে প্রোক্তম, অথবা ঋষি যুক্ত অন, ঠিক আছে, ঋষি যুক্ত অন ক্লিবলিঙ্গ একের এক, ক্লিবলিঙ্গ একের এক। তাহলে ঋষি যুক্ত অন ক্লিবলিঙ্গ একের এক, আরসম। বোঝা গেছে পার্থক্য? তাহলে তেনো প্রত্যমটা এখানে ক্লিয়ার হলো। নেক্সট, স অশ্ব দেবতা অন প্রত্যয়। দেখো অন প্রত্যয় অ থাকে, স অশ্ব দেবতা, সে তিনি ওনার দেবতা, এইরকম। তার মানে স অশ্ব দেবতা মানে কাকে টার্গেট করছে? দেখো এখানে বিসর্গ দেওয়া আছে, অবিসর্গ দেওয়া আছে, মানে কোনো ব্যক্তিকে টার্গেট করছে। তাহলে আমি এখান থেকে করতে পারি যে বৈষ্ণব বিষ্ণু যুক্ত অন, বিষ্ণু যুক্ত অন, তাহলে বৈষ্ণব হলো এটা হচ্ছে বিষ্ণু যুক্ত অন, পুরোটা করি পুংলিঙ্গ একের এক, পুংলিঙ্গ একের এক, ব্যুৎপত্তি হলো এটা। যদি এক কথার প্রকাশে আসি তাহলে কি করব? বিষ্ণু অশ্ব দেবতা, বিষ্ণু অশ্ব দেবতা হয়ে যাবে বৈষ্ণব, ঠিক আছে, বিষ্ণু অশ্ব দেবতা হয়ে যাবে বৈষ্ণব, বাক্যে রয়েছে। তাহলে এটা এক কথা প্রকাশ, ওটা হচ্ছে ব্যুৎপত্তি, ওটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তাহলে এটা থেকে এটা হচ্ছে ব্যুৎপত্তি, এটা থেকে এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, আর এটা হচ্ছে এক কথায় প্রকাশ
বা এক পদে পরিণত করো, বা বৈষ্ণব থেকে এটা যদি দেয় তাহলে এটা হচ্ছে ব্যাজ বাক্য। বোঝা গেছে? তাহলে বিষ্ণু স্ব-অশ্ব দেবতা যদি বলা হয় তাহলে বিষ্ণু অশ্ব দেবতা। আমি যদি বলি শাক্ত, শাক্ত তার মানে শক্তি অশ্ব দেবতা, শাক্ত বা শক্তি যুক্ত অন। এবার পুংলিঙ্গ একের এক। ঠিক আছে? একই রকম ভাবে যদি বলি শৈব, তাহলে শিব যুক্ত অন পুংলিঙ্গ একের এক, বা শিব অশ্ব দেবতা শৈব। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের স্ব-অশ্ব দেবতা। নেক্সট তত্রভব। দেখো তত্রভব, তত্রভবতেও কিন্তু অন প্রত্যয় হচ্ছে। তত্রভব মানে হচ্ছে সেখানে ঘটেছিল এরকম ঘটনা, সেখানে ঘটেছিল। তাহলে তত্রভব মানে হচ্ছে সেখানে হয়েছিল বা হয়। তো কি হচ্ছে মাথুরো। দেখো মাথুরো তার মানে মূল শব্দটা হচ্ছে মথুরায় জন্মগ্রহণ করেছে যে সে মথুরা, মাথুরো। তাহলে মথুরা, মথুরায়াম ভব মানে মথুরায় হয়েছিল। কে না মাথুরো, টার্গেট করেছে কোনো ব্যক্তিকে। তাহলে মাথুরো মথুরায়াং ভব। আমি যদি ব্যুৎপত্তি করি তাহলে মথুরা যুক্ত অন পুংলিঙ্গ একের এক, এটা হচ্ছে ব্যুৎপত্তি, আর ওটা হচ্ছে এক কথা প্রকাশ। একই রকম তাহলে শারদ কি হবে? শরৎ তার মানে শরদী, শরদী ভব, ভটা বোঝা যাচ্ছে? আচ্ছা শরদী ভব। তাহলে শরৎ যুক্ত অন, ঠিক আছে, পুংলিঙ্গ একের এক। তাহলে এইভাবে কিন্তু আমরা তত্র ভব অর্থে আমরা প্রয়োগ করতে পারি। পরীক্ষাতে এইভাবেই আসতে পারে যে মাথুরো এটা কোন প্রত্যয় হয়েছে? মাথুরো পদটাতে প্রত্যয় হয়েছে হচ্ছে অন প্রত্যয়। মাথুরো পদে কি অর্থে অন প্রত্যয় হয়েছে? তত্র ভব এই অর্থে অন প্রত্যয় হয়েছে। একই রকম শারদ কি অর্থে অন প্রত্যয় হয়েছে? শরদী ভব মানে শরৎকালে যেটা হয় সেটা হচ্ছে শারদা, সেই অর্থে কিন্তু আমরা এখানে অন প্রত্যয় বলতে পারি। চলে যাব অধিকৃত কৃতে গ্রন্থে। অধিকৃত কৃতে গ্রন্থে, আচ্ছা অধিকৃত কৃতে গ্রন্থেতেও অন প্রত্যয় হয়। মানে বলতে পারি আমরা সেটি অবলম্বন করে রচিত, এইরকম আমি বলতে পারি সেটি অবলম্বন করে রচিত। মানে কোনো একটি বিষয়কে অবলম্বন করে যে গ্রন্থ রচনা করা হয়েছে এই অর্থে, কোনো একটি বিষয়কে অবলম্বন করে যে গ্রন্থ রচনা করা হয়েছে। দেখো ভাগবতম, তাহলে কি হবে? ভগবত অধিকৃত কৃতে গ্রন্থে, তাহলে ভগবত অধিকৃত কৃতে গ্রন্থে, ঠিক আছে, বা ভগবন্তম মানে ভগবানকে নিয়ে যেটা আর কি গ্রন্থ রচনা করা হয় কৃতে গ্রন্থে, তাহলে কি হবে? এটা ভাগবতম। তাহলে এটা কি হবে? ভাগবতম, ঠিক আছে। তাহলে এটা কি হবে? ভগবত যুক্ত অন, ভগবত যুক্ত অন। আচ্ছা গ্রন্থ যেহেতু ভগবতকে নিয়ে যে গ্রন্থ রচনা হয়েছে তাহলে কি লিঙ্গে হবে? তাহলে এটা হবে ক্লীবলিঙ্গ একের এক। হলো। তাহলে এটা কি অর্থে হয়েছে? অধিকৃত কৃতে গ্রন্থে, বা সেটাকে অবলম্বন করে কোনো গ্রন্থ রচনা করা হচ্ছে এই অর্থে এটা করা হয়েছে। নেক্সট সমূহ অর্থে অন প্রত্যয়। দেখো সমূহ অর্থে অন প্রত্যয়, সমূহ মানে কি? একত্রিত। তাহলে এই একত্রিত বা একটা গোষ্ঠী বোঝাচ্ছে, যে গোষ্ঠী বোঝালে যে অন প্রত্যয় হয় সেটা। দেখো ভৈক্ষম, ভৈক্ষম মানে হচ্ছে ভিক্ষার সমূহ, সমস্ত ভিক্ষা একত্রিত করা হলো, সমস্ত কিছু ভিক্ষা করে নিয়েছে আমরা একত্রিত করলাম, সেটা হচ্ছে ভৈক্ষম বলে। তাহলে এটা হচ্ছে
ভিক্ষানাং সমূহ, ঠিক আছে, ভৈক্ষম ক্লিবলিঙ্গ হবে, সব একত্রিত হয়েছে এবং সেটা ক্লিবলিঙ্গ হয়েছে। আর ভিক্ষা যুক্ত অন ক্লিবলিঙ্গ প্রথম আর একবচন, এটা হচ্ছে ভৈক্ষম হলো। ঠিক আছে, তাহলে কি অর্থে হচ্ছে? সমূহ অর্থে। ওকে, তাহলে সমূহ অর্থে অন প্রত্যয় হয়। নেক্সট তস্য ভাব অর্থে অন প্রত্যয়। দেখো তস্য ভাব, তস্য ভাব মানে তাহার ভাব। দেখো তাহার ভাবটা কি, যেমন ধরো বলে যে এর মধ্যে ওর এখনো শৈশব যায়নি, বলে না, তো শৈশব যায়নি, সে বড় হয়ে গেছে, কিন্তু শিশুর মতো যে আচরণ সেটা তার মধ্যে রয়ে গেছে, তার মানে শিশুর ভাবটা তার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে শৈশবম। তাহলে এটা কি হচ্ছে, এখানে কিন্তু কোনো ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে না, এখানে যেটা টার্গেট করা হচ্ছে সেটা হচ্ছে ওই যে ভাবটা, শিশুর যে ভাব, সেই ভাবটাকে কিন্তু ওখানে টার্গেট করা হয়েছে। তাহলে সেই ভাবটা কিন্তু ক্লিবলিঙ্গে হবে। ঠিক আছে, নর্মালি ক্লিবলিঙ্গ হবে, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীলিঙ্গও করা যায়। তো দেখি এই অর্থে ক্লিবলিঙ্গ হবে, বলা আছে যে যে ভাব বোঝালে সেটা ক্লিবলিঙ্গ হয়, পুংলিঙ্গ হবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ হবে। যেমন ধরো শৈশবম, শৈশব কাকে বলে? যার মধ্যে শিশুর ভাব রয়েছে, যার মধ্যে এখনো শিশুর ভাব কাটেনি, সেটাকে শৈশব বলা হয়। বলে না শৈশব কাটতে এখনো সময় লাগবে, তারপরে বাচ্চার যে আচরণ করে সেই ভাবটা তার মধ্যে এখনো বর্তমান রয়েছে। তাহলে আমরা করতে পারি শিশুর ভাব, শিশুর ভাব শৈশবম মানে শিশুর ভাব রয়েছে, অথবা শিশু যুক্ত অন ক্লিবলিঙ্গ একের এক। ঠিক আছে, শিশুর ভাব, শিশু যুক্ত অন ক্লিবলিঙ্গ একের এক, শৈশবম হয়ে গেল শিশুর ভাব। একই কুমারম, তাহলে কি হবে এটা? কুমারস্য ভাব কৌমারম, কুমার যুক্ত অন ক্লিবলিঙ্গ একের এক কৌমারম হলো। তাহলে এটা দুটোই তস্য ভাব অর্থে হয়েছে। নেক্সট স্ত্রীলিঙ্গে, ওই যে বললাম একটু আগে যে নর্মালি ক্লিবলিঙ্গে হয়, কিন্তু কিছু কিছু অর্থে এটা স্ত্রীলিঙ্গও করা হয়ে থাকে। তো স্ত্রীলিঙ্গে চাতুরী বা মাধুরী, দেখো তো এটা কি করতে পারি? চতুর, আমরা যদি ব্যুৎপত্তি আগে করি, চতুর যুক্ত অন, আচ্ছা স্ত্রীলিঙ্গ একের এক, তাহলে চাতুরী। আর যদি আমরা করি চতুরস্য ভাব, চতুরস্য ভাব, চতুরস্য ভাব চাতুরী, বোঝা গেল? একই রকম মাধুরী, তাহলে কি হবে? মধুরস্য ভাব আর মধুর যুক্ত অন, যেহেতু ভাব এবং এটা স্ত্রীলিঙ্গ, তাই স্ত্রী একের এক, তাহলে বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের তস্য ভাব অর্থে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে, সরি এটা হচ্ছে ক্লিবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের যে রূপগুলো সেটা তোমাদেরকে দেখানো হলো। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, কিন্তু পুংলিঙ্গে হয় না। ঠিক আছে, তস্য ভাব অর্থে হয় না। তাহলে এখান থেকে চাতুরী এখানে কোন লিঙ্গ হয়েছে? স্ত্রীলিঙ্গ হয়েছে। মাধুরীতে কি লিঙ্গ হয়েছে? স্ত্রীলিঙ্গ হয়েছে। কোন অর্থে হয়েছে? তস্য ভাব অর্থে হয়েছে। আর শৈশবম কোন লিঙ্গ হয়েছে? ক্লিবলিঙ্গ হয়েছে। কি অর্থে হয়েছে? না তস্য ভাব এই অর্থে হয়েছে। চলে যাবো নেক্সট, তেন নিবৃত্তম। তেন নিবৃত্তম এই অর্থে কি হয়? দেখো তেন নিবৃত্তম এই অর্থে আমরা কি করতে পারি? তেন নিবৃত্তম অর্থে অন প্রত্যয় হচ্ছে, মানে তার দ্বারা নিবৃত্ত, এটার মানে হচ্ছে তার দ্বারা নিবৃত্ত। ঠিক আছে, তার দ্বারা সংগঠিত বা নিবৃত্ত হয়েছে। কায়িকম, কায় মানে কি? শরীর। তাহলে কায়িকমের যদি আমরা ব্যাস বাক্য করতে চাই, তাহলে আমরা করতে পারি কায়েন নিবৃত্ত
নিবৃত্তম, এবং তেন নিবৃত্তম এই অর্থটা যে অন প্রত্যয় হবে সেটা ক্লীবলিঙ্গ হয়। মাথায় রাখবে এটা ক্লীবলিঙ্গতে প্রযুক্ত হয়। এগুলো একটু মাথায় রাখতে হবে যে কোনটা ক্লীবলিঙ্গ হবে বা কোনটা স্ত্রীলিঙ্গ হবে, কোনটা শুধুমাত্র পুংলিঙ্গ হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে, নয়তো মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার দরকার নেই, আমার মনে হয় এগুলো যদি এইভাবে বুঝতে পারো একটু একটু করে পড়ে তোমাদের যে বই আছে বা এখান থেকে, তাহলে করে এগুলো কিন্তু মাথায় থেকে যায়। তেন নিবৃত্তম মানে তো আমি বলেই দিলাম যে তার দ্বারা নিবৃত্ত হয়েছে, তাহলে কায়ন নিবৃত্তম কায়িকম। যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে কায় যুক্ত অন, তারপর ক্লীবলিঙ্গ একের এক হলো আঙ্গিকম। দেখো মূল শব্দ অঙ্গ, তাহলে অঙ্গ প্লাস কি প্রত্যয় অন, ক্লীব একের এক হলো। আর যদি আমরা ব্যুৎপত্তি করতে চাই তাহলে অঙ্গ যুক্ত অন যুক্ত ক্লীবলিঙ্গ একের এক। ঠিক আছে, এই হচ্ছে রূপ। তাহলে আঙ্গিকম হচ্ছে অঙ্গ প্লাস অন ক্লীবলিঙ্গ, ওফ আর একই জিনিস লিখলাম দুবার। আর এটা ব্যুৎপত্তি, আর যদি আমরা এক কথা প্রকাশ করতে চাই তাহলে অঙ্গেন নিবৃত্তম, অঙ্গেন নিবৃত্তম মানে অঙ্গের দ্বারা নিবৃত্ত করা হয়েছে, এই অর্থে তেন নিবৃত্তম অর্থে অন প্রত্যয় করা হয়েছে। তাহলে আঙ্গিকম কিসের দ্বারা হয়েছে বা কি অর্থে হয়েছে, তেন নিবৃত্তম এই অর্থে কিন্তু এটাকে করা হয়েছে। নেক্সট ত তল প্রত্যয়। দেখো এই দুটোকে আমরা একসাথে রেখেছি ত এবং তল, কেন বলতে তস্য ভাব অর্থে তল এবং ত প্রত্যয় ইউজ করা হয়। তস্য ভাব মানে তাহার ভাব, আগে আমরা করেছিলাম। তাহার ভাব অর্থে কি কি করা হয়, তল এবং ত প্রত্যয় করা হয়। তল প্রত্যয়ে তা থাকে, এগুলোকে একটু ভালো করে বুঝতে হবে যে তল প্রত্যয়ে তা থাকে এবং নিত্য স্ত্রীলিঙ্গ হয়, আর ত প্রত্যয়ে নিত্য ক্লীবলিঙ্গ হয়। ঠিক আছে, ত প্রত্যয়ে নিত্য ক্লীবলিঙ্গ হয় এবং ত প্রত্যয়টা না তম থাকে, তম থাকে। যেমন ধরো আমরা আসি এবার, তাহলে ওটা কি হচ্ছে আরেকবার দেখে নি, তল প্রত্যয়টা তা থাকে এবং নিত্য স্ত্রীলিঙ্গ হয়, আর ত প্রত্যয় তম থাকে এবং সেটা নিত্য ক্লীবলিঙ্গ হয়। যেমন ধরো উদাহরণ দরিদ্রত্তম, তাহলে দরিদ্রত্তম দরিদ্রস্য ভাব, দরিদ্রস্য ভাব, দরিদ্রের ভাব তস্য ভাব অর্থে যেহেতু বলে দিয়েছে তাহলে দরিদ্রস্য ভাব, এবং এটাকে যদি আমরা ব্যুৎপত্তি করতে চাই তাহলে দরিদ্র যুক্ত, দেখো দরিদ্রতম আছে তার মানে কি প্রত্যয় হয়েছে, দরিদ্র প্লাস ত প্রত্যয় হয়েছে প্লাস ক্লীবলিঙ্গ একের এক। জানি যেহেতু তম রয়েছে তার মানে প্রত্যয়টা হচ্ছে ত প্রত্যয়। আর দরিদ্রতা রূপ একই, ব্যাসবাক্য একই, দরিদ্রস্য ভাব, দেখো দরিদ্রস্য ভাব। আর যদি এটাকে ব্যুৎপত্তি করতে চাই তাহলে তখন আমাদের চেঞ্জ করতে হবে দরিদ্র যুক্ত তল প্রত্যয়, তল প্রত্যয় করলেই আমরা জানি দরিদ্রতা চলে আসবে। এখন যদি তোমাদের এক কথার প্রকাশ করতে যায় যে দরিদ্রস্য ভাব দিয়ে দিল, যে দরিদ্রস্য ভাব এটা করতে দিল, তাহলে মজার বিষয় হচ্ছে আমরা তলও করতে পারি তও করতে পারি, তার মানে দরিদ্রতাও করতে পারি আবার দরিদ্রতম করতে পারি, দুটো, যেহেতু কিছু বলা নেই তার মানে দুটো প্রত্যয় হয়। কিন্তু যদি ব্যুৎপত্তি দেয় তখন চেঞ্জ হবে, দরিদ্রতার ক্ষেত্রে তল প্রত্যয় হয়েছে, দরিদ্রত্তমের ক্ষেত্রে ত প্রত্যয় হয়েছে, এই দুটোকে কিন্তু মাথায় রাখতে হবে। যদি ব্যুৎপত্তি দেয় তাহলে চেঞ্জ হবে, আর যদি ব্যুৎপত্তি না দিয়ে শুধুমাত্র তোমাদের কি দেয় না এক কথার প্রকাশ দেয় তাহলে চেঞ্জ করতে হবে না, যে কোনো একটা কিন্তু আমরা এটা করে দিতে পারি। বোঝা গেছে আশা করি? সরি। নেক্সট সমূহ অর্থেও কিন্তু আমরা তল প্রত্যয় করে থাকি, সমূহ অর্থেও আমাদের কি হয় না তল প্রত্যয় হয়ে থাকে। দেখো তল প্রত্যয় তা আসে, হ্যাঁ তা, তল প্রত্যয় তা আসে সমূহ অর্থে মানে একত্রিত অর্থে কিন্তু আমরা তল প্রত্যয় করতে পারি। দেখে নেব জনতা,
দেখো জনতা সমূহ আছে, তাহলে অনেকজন মানুষ, তাহলে আমরা এখানে কি করতে পারি, জনানাং সমূহ, তাহলে জনানাং সমূহ জনতা। আর যদি ব্যুৎপত্তি করি তাহলে জন প্লাস তল জনতা। ঠিক আছে, একই রকম বন্ধুতা, বন্ধুনাং সমূহ বন্ধু যুক্ত তল বন্ধুতা। এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো সলভ করতে পারি এক কথা প্রকাশের মাধ্যমে অথবা ব্যুৎপত্তির মাধ্যমে অথবা প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। তো এগুলো তোমরা মুখস্থ করতে পারো চাইলে এখান থেকে, বা তোমার মতো করে তুমি বুঝে নিয়ে সেটা কিন্তু নিজের মধ্যে আয়ত্ত করে সেটাকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে মুখস্থর প্রবণতা অনেক কমে যাবে, এবং মুখস্থ করতে গেলে যে ব্রেনের উপর প্রেশার পড়ে সেটা হবে না, একটু বুঝে নাও, তাহলে তোমার কালেকশন অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইমনিজ প্রত্যয়। ইমনিজ, দেখো তস্য ভাব এই অর্থে ইমনিজ প্রত্যয় হয়। ইমনিজ প্রত্যয়ের মধ্যে ইমন থাকে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যে ইমনিজ প্রত্যয়ের মধ্যে ইমন পড়ে থাকে। ঠিক আছে, কারণ আমরা জানি প্রত্যেকটা প্রত্যয় থেকে কিছু না কিছু পড়ে থাকে, তো আমরা দেখছি যে ইমনিজ প্রত্যয় থেকে ইমন পড়ে থাকে। যেমন নীলিমন, নীলিমনকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, দেখো ইমন যখন রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে ইমনিজ প্রত্যয় হবে। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে নীল, তাহলে নীল যুক্ত ইমনিজ। ঠিক আছে, তা নীল যুক্ত ইমনিজ করলে নীলিমন পেলাম। এবার এটা যদি এই যে নীলিমন পেলাম আমরা, নীলিমন পেলাম, এটা যেটা পেলাম এটা কিন্তু প্রাতিপদিক। এবার এর যদি পুংলিঙ্গ প্রথমার এক বচন হয় তখন লঘিমন শব্দের মতো হয়ে যাচ্ছে। লঘিমন শব্দের প্রথমার এক বচন আছে লঘিমা, তাহলে এটা কি হবে, নীলিমন শব্দের পুংলিঙ্গ প্রথমার এক বচন হয়ে যাবে নীলিমা। ঠিক আছে, আর তস্য ভাব, তাহলে এটা যদি আমরা ব্যাস বাক্য করতে চাই তাহলে নীলস্য ভাব, নীলস্য ভাব নীলিমা। বোঝা গেছে? একই রকম মধুরিমা, দেখো মধুরস্য ভাব, মধুরস্য ভাব হয়ে যাবে মধুরিমন। আচ্ছা, যেহেতু এটা বাক্যে তাই মধুরিমা হলো, আর মধু আমি যদি ব্যাস বাক্য ব্যুৎপত্তি করতে চাই, মধু যুক্ত ইমনিজ হয়ে যাবে মধুরিমন। মধুরিমন প্লাস একে পুংলিঙ্গ একের এক, পুংলিঙ্গ একের এক হয়ে যাবে মধুরিমা, হয়ে যাবে মধুরিমা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিশেষ বিশেষ ব্যাপারগুলো। তাহলে তস্য ভাব অর্থে ইমনিজ প্রত্যয় হচ্ছে, ইমনিজ প্রত্যয় ইমন থাকে, এবং এই ইমনটা যখন যুক্ত হবে তখন সেটা প্রাতিপদিক, এবং যখন আমরা বাক্যে প্রয়োগ করব তখন লঘিমন শব্দের প্রথমার এক বচনে হয়ে যাবে লঘিমা, ঠিক তেমনি ইমনটা হয়ে যাবে ইমা। ঠিক আছে, এই হচ্ছে ইমনিজ প্রত্যয় গেল। আচ্ছা, এইবার চলে আসবো আমরা, আচ্ছা এটার যদি কিছু বোঝার থাকে, তোমাদের যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হচ্ছে আমরা দেখব যে কি করে আমরা এই বাক্যগুলোকে ইউজ করব। দেখো 1 2 3, ওকে দুটো পেজ আছে, চলো। ইয়সুন ইষ্ঠন তরফতম, যেটা আমাদের মূল আকর্ষণ, তদ্ধিত প্রত্যয়ের ইয়সুন ইষ্ঠন আর তরফতম, এটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এটা আমাদের সিলেবাসের মধ্যে স্পেশাল ট্রেস দেওয়া আছে যে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে ইয়সুন ইষ্ঠন এবং তরফতম, এটার উপর স্পেশাল ট্রেস দেওয়া আছে। অতএব এটাকে স্কিপ করলে চলবে না। যে কোনো বইতে এটার উদাহরণ তোমরা প্রচুর পেয়ে যাবে, কিন্তু ওই উদাহরণ তো পড়বেই মুখস্থ করবার জন্য, কিন্তু যদি বাক্যে আসে বা কারেকশনের মধ্যে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে দেয়। এরার কারেকশনে, অশুদ্ধি সংশোধনে কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকবো। আমরা দেখবো অশুদ্ধি সংশোধনের পরে, এরপরে। তো ইয়সুন ইষ্ঠন তরফতম কখন হয়, দেখো এখানে আমি প্রথমেই বলি যে ইয়সুন ইষ্ঠন তরফতম এটা কি হচ্ছে, ইয়সুন এবং ইষ্ঠন এবং তরফ, দেখো আমি একটা অবলিক দিয়েছি,
তার মানে ইয়সুন ইষ্ঠন এর অল্টারনেট হচ্ছে তরপ তরপ। তাহলে ইয়সুনের সাথে তরপ আর ইষ্ঠনের সাথে তমক, এটা বুঝতে হবে তোমাদের। ইয়সুন ইষ্ঠন অবলিক দিয়ে আছে তরপ তমক, তার মানে ইয়সুনের সাথে অল্টারে আছে হচ্ছে তরপ আর ইষ্ঠনের সাথে হচ্ছে তমক। গেল। এখন আমরা এখানে ভাগ করে নিই একটু। ইয়সুন এর সাথে আমরা করে নেব তরপ, আর এখানে করবো আমরা ইষ্ঠন, এখানে করবো আমরা তমক। এবার কখন ইয়সুন বা তরপ হবে আর কখন ইষ্ঠন বা তমক হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। বলছে যে যদি দুজনের মধ্যে তুলনা বোঝায়, এখানে একটা তুলনার ব্যাপার আছে। দুজনের মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে ইয়সুন অথবা তরপ প্রত্যয় হবে, আর অনেকের মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে ইষ্ঠন বা তমক প্রত্যয় হবে। কি বললাম? দুজনের মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে ইয়সুন এবং তরপ হবে, আর যদি অনেকের মধ্যে বা সবার মধ্যে বোঝায় তাহলে ইষ্ঠন বা তমক প্রত্যয় হবে। এবার ইয়সুনের মধ্যে থেকে আমরা যেহেতু জানি যে প্রত্যয় মানে কিছু না কিছু পড়ে থাকবে, ইয়সুনের মধ্যে পড়ে থাকবে ইয়স, আর তরবে পড়ে থাকবে তর। তর এই ইয়সটা হচ্ছে লঘিয়স শব্দের মতো হবে, ঠিক আছে? লঘিয়স শব্দের মতো হবে। আর তরটা হচ্ছে নর শব্দের মতো হবে। আর ইষ্ঠনে পড়ে থাকবে ইষ্ঠ, আর তমপে পড়ে থাকবে তম, ঠিক আছে? তো এবার দেখো কি হবে। ধরো ইয়সুন প্রত্যয় এবং তরপ প্রত্যয়, আমরা কি বলেছি যে দুজনের মধ্যে বোঝালে, দুজনের মধ্যে বোঝালে ইয়সুন বা তরপ হবে, ঠিক আছে? ইয়সুন বা তরপ। আর এটা সকলের মধ্যে বোঝাবে, সকলের মধ্যে যদি বোঝায় তাহলে কি হবে? একই রকম ভাবে সকলের মধ্যে বোঝালে ইষ্ঠন হবে বা তমক হবে, ঠিক আছে? এই দুটো ভালো করে বুঝতে হবে যে যদি দুজনের মধ্যে বোঝায় তাহলে আমরা ইষ্ঠন করতে পারি, ইয়সুন করতে পারি, অথবা আমরা কি করতে পারি? তরপ প্রত্যয় করতে পারি। আর যদি সকলের মধ্যে বোঝায় তাহলে আমরা কি করতে পারি? ইষ্ঠন অথবা তমক প্রত্যয়। তাহলে ইষ্ঠন হচ্ছে নর শব্দ, পুংলিঙ্গে নর শব্দ, তমপ নর শব্দ, আর স্ত্রীলিঙ্গে লতা শব্দ, ঠিক আছে? স্ত্রীলিঙ্গে এটা লতা শব্দের মতো হবে, বোঝা গেছে? তাহলে এখানেও তাই, তরটা হচ্ছে নর শব্দ আর হচ্ছে লতা শব্দ, আর ওটা আমরা বলেছি ইয়সুন লঘিয়স শব্দের মতো হবে ইয়সুন। এবার আমরা উদাহরণ দিয়ে বলবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল তো যে দুজনের মধ্যে যদি বোঝায় তাহলে ইয়সুন প্রত্যয়। এবার একটা উদাহরণ দিয়ে দেখি আমরা, যেমন ধরো লঘু, আমরা যদি বলি লঘুযুক্ত ইয়সুন, তোমাদের করতে দিতে পারে লঘুযুক্ত ইয়সুন, তাহলে আমরা কি করব? লঘিয়স, এটা হলো, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় হলো, জাস্ট যতটুকুনি দেবে ততটুকুনি লঘুযুক্ত ইয়সুন লঘিয়স। এবার দিল তোমাদের লঘু যুক্ত ইয়সুন পুংলিঙ্গ প্রথম আর একবচন, তার মানে এটা কি হলো? প্রাতিপদিক থেকে এবার আমাদের বিভক্তি শুরু হলো। তখন আমরা কি করব? লঘিয়স শব্দের, এটা আমরা প্রাতিপদিক পেয়ে গেছি, লঘিয়স শব্দের একের এক কি হবে? লঘিয়ান, তখন হয়ে যাবে লঘিয়ান হলো। তাহলে এই লঘু শব্দটা যখন চেঞ্জ হবে তখন অন্যরকম হয়ে যাবে। যেমন ধরো মহি, মহা, মহান বা মহৎ যুক্ত ইয়সুন, তাহলে কি হবে? মহিয়স। মহিয়স থেকে যদি আমরা পুংলিঙ্গ প্রথম আর একবচন করি হয়ে যাবে মহিয়ান, আর যদি আমরা স্ত্রীলিঙ্গ করি তখন এটা স্ত্রীলিঙ্গে হয়ে যাবে মহিয়সী, নদী, মহিয়সী আমরা করি না, মহিয়সী নারী, তাহলে এটা হচ্ছে নদী শব্দের মতো হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল নদী শব্দের মতো হয়। তাহলে ইয়সুন প্রত্যয় পুংলিঙ্গে লঘিয়স শব্দের মতো হবে আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, পুংলিঙ্গে হচ্ছে আমরা লঘিয়স শব্দের মতো হবে আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হবে, এটা হচ্ছে ইয়সুন প্রত্যয়। আর এর অল্টারনেট কি আছে? অল্টারনেট হচ্ছে তরপ প্রত্যয় আমরা বলেছি। তাহলে তরপটাও আমরা দেখেছি
যে দুজনের মধ্যে তুলনা বোঝাবে, তাহলে তরফ প্রত্যয় হবে। তাহলে একই রকম লঘুর সাথে যদি আমরা তরফ করি, তাহলে দেখো লঘু প্লাস যদি আমরা এখানে তরফ করি, তাহলে কি হবে? তরফে কি বলেছি দেখো, নর শব্দের মতো হবে পুংলিঙ্গে, তাহলে এটা হবে লঘু তর। ঠিক আছে। আর যদি এর সাথে আমরা একের এক যুক্ত করি, তাহলে কি হবে? এর সাথে যখনই আমরা একের এক যুক্ত করব, তখন এটা বিসর্গ বসে যাবে, হয়ে যাবে লঘু তর, তখন নর শব্দের মতো হয়ে গেল। আর যদি এটা স্ত্রীলিঙ্গে করি, স্ত্রীলিঙ্গে করলে এটা কি হয়ে যাবে? লঘু কি শব্দের মতো বলেছি? তরা, লতা শব্দের মতো। এই দেখো স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো। তাহলে এইভাবে কিন্তু আমাদের রূপগুলো চেঞ্জ হচ্ছে, জাস্ট বিভক্তির ক্ষেত্রে, মানে আমাদের উদাহরণের ক্ষেত্রে। আমরা এখনো বাক্যে আসেনি। এবার দেখবো আমরা ইষ্ঠনের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হচ্ছে। ইষ্ঠন, ইষ্ঠন বা তমব বলেছি। তাহলে দেখো ইষ্ঠন, ইষ্ঠনটা সোজা বেশি, কেন? ইষ্ঠনে ইষ্ঠ থাকে আর তম থাকে, তাহলে ইষ্ঠ আর তম দুটোই নর শব্দের মতো প্রয়োগ হবে। তাহলে লঘু যুক্ত ইষ্ঠন, লঘু যুক্ত ইষ্ঠন কি হবে? লঘিষ্ঠ হলো। যদি পুংলিঙ্গ প্রথমার এক বচন থাকে, তাহলে হবে লঘিষ্ঠ, চলে আসবে বিসর্গ। যদি স্ত্রীলিঙ্গ থাকে, তাহলে হবে লঘিষ্ঠা। দেখো একটা জিনিস, ইয়সুনের ক্ষেত্রে কিন্তু লঘিয়স বানানটা ছিল লগ হয় দীর্ঘী, কারণ ইয়সুন প্রত্যয় বানানটা দীর্ঘী, ইয়সুন বানানটা দীর্ঘী ছিল। কিন্তু এক্ষেত্রে ইষ্ঠন বানানটা কিন্তু হস্যি, সেই জন্য কিন্তু লঘিষ্ঠ বানানটাও হস্যি হলো। তাহলে বোঝা গেল, তাহলে লঘুযুক্ত ইষ্ঠন লঘিষ্ঠ, পুংলিঙ্গ প্রথমার এক বচন যদি হয়, তাহলে এক্ষেত্রে পুংলিঙ্গ প্রথমার এক বচনে লঘিষ্ঠ নর শব্দের মতো হচ্ছে, আর লঘিষ্ঠা স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হচ্ছে। এটা হচ্ছে ইষ্ঠন প্রত্যয়। চলে আসবো তরফ, লঘু যুক্ত তমব প্রত্যয়। তমব বলেছি সকলের মধ্যে, তাহলে তমব থেকে তম থাকবে, তাহলে এটা হবে লঘু তম হলো। যদি এর সাথে পুংলিঙ্গ প্রথমার এক বচন দেই, তাহলে হবে লঘু তম, বিসর্গ কোন শব্দ? নদী শব্দ। আর যদি আমরা স্ত্রীলিঙ্গে নাই, তাহলে লতা শব্দ হয়ে যাবে। স্ত্রীলিঙ্গে হলে কি হবে? লঘু তমা, লঘুতমা। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে লতা শব্দ। তাহলে বোঝা গেছে? তাহলে যেটাই ইষ্ঠন, তার অল্টারনেটিভ যে প্রত্যয়টা সেটা হচ্ছে তম প্রত্যয়, যেটা ইয়সুন প্রত্যয় তার অল্টারনেট হচ্ছে তরফ প্রত্যয়। ইয়সুন প্রত্যয়তে দুজনের মধ্যে তুলনা বোঝালে সেটা হচ্ছে ইয়সুন প্রত্যয় হবে, আর তম হচ্ছে সকলের মধ্যে, ইষ্ঠন বা তম প্রত্যয় সকলের মধ্যে তুলনা বোঝালে আমরা সেটাকে কি করতে পারবো? ইষ্ঠন প্রত্যয় বা তম প্রত্যয় করতে পারবো। এইবার আমরা বাক্যে দেখবো কি হচ্ছে। দেখো বাক্যে কিভাবে কারেকশন আসে বা কিভাবে কি আসে সেটা আমরা এবার একটু ফলো করব। দেখো বললো যে অয়ম অনয় অতিশয়ন বলবান। এর মানে কি? অয়ম মানে এ একজনকে বলছে, অনয় মানে এদের দুজনের মধ্যে, অনয় দেখো দ্বিবচন আছে তাই না, দ্বিবচন, ষষ্ঠীর দ্বিবচন আমরা করতে পারি, 6-এর 2 করতে পারি, বা সপ্তমীর 2ও করতে পারি, কারণ নির্ধারণের ষষ্ঠী সপ্তমী দুটোই হয়। তাহলে অয়ম অনয় অতিশয়ন, আচ্ছা এটা কিন্তু পুংলিঙ্গ, হ্যাঁ, অতিশয়ন বলবান। তাহলে অয়ম অনয় অতিশয়ন বলবান, তাহলে এ দুজনের মধ্যে অত্যন্ত বলবান। ঠিক আছে। তাহলে দেখো মূল শব্দ হচ্ছে বলবান, তাহলে কি হবে? বলবান বলিন শব্দ প্লাস ইয়সুন প্রত্যয়, অথবা কি প্রত্যয় করতে পারি আমরা? তরফ প্রত্যয় করতে পারি। দেখো তরফ প্রত্যয়ের ক্ষেত্রে রূপটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখানে বলিন যুক্ত ইয়সুন হয়ে যাবে বলিয়স, মূল শব্দ বলিয়স, কিন্তু যেহেতু এটা বাক্য অয়মনে অতিশয়নে বলবান, তাহলে এখানে হয়ে যাবে বিভক্তির রূপ দিয়ে, বিভক্তির রূপ দিয়ে কি হবে? এখানে হয়ে যাবে তোমার বলিয়ান, বলিয়স শব্দের পুংলিঙ্গ প্রথমার এক বচন হয়ে যাবে
লঘিয়সের মতো বলিয়ান। আর কি হবে, যখনই আমি তরফ প্রত্যয় করব তখন মূল শব্দটা হয়ে যাবে বলবৎ, বলবৎ। ঠিক আছে, তো তখন হয়ে যাবে এটা বলবত্তর বিসর্গ দিয়ে। ঠিক আছে, তাহলে কি হলো, অয়ম অনয় অতিশয়ন বলবান বলিয়ান অথবা বলবত্তর। এটা হচ্ছে এক কথার প্রকাশের ক্ষেত্রে গেল। এবার এটা গেল পুংলিঙ্গের ক্ষেত্রে। আমি যদি এটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলি তাহলে এটাই চলে আসবে জাস্ট ইয়ম, ইয়ম। ঠিক আছে, তাহলে ইয়ম অনয় অতিশয়ন বলবান, তাহলে অয়ম অনয় অতিশয়ন বলবান, তাহলে তখন কি হবে, ইয়মটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হয়ে গেল। এবার যখন স্ত্রীলিঙ্গ হয়ে যাবে তখন এটা কি হবে, বলিয়ানটা হয়ে যাবে, বলিয়ানটা বলিয়সী, আর এটা বলবত্তরা। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের দুজনের মধ্যে তুলনা করা বোঝালে আমরা এরকম করতে পারি। ঠিক আছে, এবার যখনই মূল শব্দটা চেঞ্জ হবে তখন এটাও চেঞ্জ হতে থাকবে। ওকে, তাহলে এবার আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে ধরো অয়ম এষাম অতিশয়ন লঘু দিলাম। আচ্ছা, এর মানে কি, মানে ইনি সবার মধ্যে অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, সেটা ক্ষুদ্র দিয়েও দিতে পারতাম, আমরা লঘু দিয়েও দিতে পারতাম। এই শব্দ তো এক একটা শব্দের সাথে এক রকম প্রয়োগ হয়, সেটা আমরা বইতে অনেক উদাহরণ আছে। তো অয়ম এষাম অতিশয়ন লঘু, আমরা অয়ম পুংলিঙ্গ, এটাও পুংলিঙ্গ, তাহলে কি হবে, ইনি সবার মধ্যে অতিশয়ন অত্যন্ত ক্ষুদ্র। তার মানে এখানে কি হচ্ছে, মূল শব্দ হচ্ছে লঘু, তাহলে আমরা এখানে কি সলভ করতে পারি, লঘু সবার মধ্যে যেহেতু, তাহলে সবার মধ্যে হলে কি হবে আমাদের, আমরা জানি যে ইষ্ঠন প্রত্যয় বা তম প্রত্যয়, তাহলে লঘুযুক্ত ইষ্ঠন অথবা আমরা একসাথে তম প্রত্যয় করতে পারি। তাহলে লঘুযুক্ত ইষ্ঠন কি হবে, লঘিষ্ঠ, তাই তো, লঘুযুক্ত ইষ্ঠন হয়ে যাবে লঘিষ্ঠ অথবা লঘুতম। এবার লঘুযুক্ত ইষ্ঠন যদি বলা হয় এইটুকুনির জন্য লঘিষ্ঠ বা লঘুতম, কিন্তু আমরা কি করছি, আমরা এটাকে সলভ করছি না, যেহেতু বাক্যে রয়েছে, বাক্যে তো প্রাতিপদিক হয় না, বাক্যে কি করতে হবে, বিভক্তি দিয়ে করতে হবে। তাহলে এটার জন্য এটা হয়ে যাবে লঘিষ্ঠ বা লঘুতম, এটা হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে। আর যদি স্ত্রীলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দেখে নাও কি হবে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এই অয়মটা হয়ে যাবে ইয়ং। ঠিক আছে, ইয়ং, আর এসামটা হয়ে যাবে আসাম, এই দুটো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা যখন স্ত্রীলিঙ্গ হয়ে যাবে তখন ইয়ং আসাম অতিশয়ন লঘু, তখন আমরা কি করব, তখন আমাদের লঘু যুক্ত কি হবে না, ইষ্ঠন স্ত্রীলিঙ্গ একের এক, আর একই রকম ভাবে লঘু যুক্ত তম স্ত্রীলিঙ্গ একের এক। তাহলে শব্দ কি হবে, লঘুযুক্ত ইষ্ঠন, দেখো কি হচ্ছে, লঘিষ্ঠ স্ত্রীলিঙ্গ, তাহলে ওটা হয়ে যাবে লতা শব্দের মতো লঘিষ্ঠা, লঘিষ্ঠা লতা, আর এটা কি হয়ে যাবে তম, তাহলে লঘু তমটা হয়ে যাবে তমা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পার্থক্য গেল, একটা হচ্ছে তম, একটা হচ্ছে ইষ্ঠন, স্ত্রীলিঙ্গে হচ্ছে লতা শব্দের মতো, পুংলিঙ্গে হচ্ছে আমাদের নর শব্দের মতো হচ্ছে, বোঝা গেছে। তাহলে এইভাবে আমাদের কিন্তু চেঞ্জ আসতে পারে। এবার আমরা দেখব যে কিভাবে কারেকশন হয়, আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি কারেকশন কিভাবে হতে পারে, কিভাবে তোমাদের এরর কারেকশন দিতে পারে। দিয়ে দিল যে ইয়ম ইয়ম এষাম অতিশয়ন ক্ষুদ্র, এইরকম দিয়ে দিল যে এখানে কোথায় ভুল আছে। দেখো কোথায় ভুল আছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ইয়ম এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, এটা স্ত্রীলিঙ্গ শব্দ, আবার এষাম এটা পুংলিঙ্গ শব্দ, তার মানে একটা স্ত্রীর সাথে একটা পুংলিঙ্গ হবে না। ইয়ং যদি স্ত্রীলিঙ্গ হয় এটাকেও স্ত্রীলিঙ্গ করতে হবে, তাহলে ইয়ং যদি রাখি তাহলে আমি হয় এটাকে আসাম করব, মানে এটাকে আমরা আসাম করব, আর যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এটাকে আমরা অয়ং করব। ঠিক আছে, এইটা করলে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে হয় এটা নয় এটা, আরেকভাবেও আসতে পারে, এখানে ইয়ম এর জায়গায় অয়ং দিল আর এখানে দিয়ে দিল এসাম, তাহলে তো কি হচ্ছে না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে এখানে স্ত্রীলিঙ্গ এখানে পুংলিঙ্গ দিয়েছে,
তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে, যদি এটা স্ত্রীলিঙ্গ করি তাহলে এটাকে স্ত্রীলিঙ্গ করতে হবে, যদি এটাকে পুংলিঙ্গ করি তাহলে এটাকে পুংলিঙ্গ করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের এরার কারেকশনের ক্ষেত্রেও এই প্রত্যয় থেকে আমাদের দিয়ে থাকে। তো এই গেল আমাদের ইয়সুন, ইষ্ঠন, তরক, তমক। তাহলে আমরা জানি যে এগুলো সব অল্টারনেট গুলো তোমাদেরকে বিকল্প হিসেবেও কিন্তু দিতে পারে, যে খদিয়স এর বা খদিয়ান এর বিকল্প কি হবে। তাহলে খদিয়ানের যদি বিকল্প দেয়, দিয়ে দিল যে খদিয়ানের বিকল্প রূপ লেখো, পরীক্ষায় অপশন দিয়ে দিল। তাহলে ক্ষুদ্র শব্দ থেকে আসছে, আমাকে এটা লিখতে হবে কি প্রত্যয় হচ্ছে, আন মানে ইয়সুন প্রত্যয়, ইয়সুন প্রত্যয় মানে তরক প্রত্যয়, তার মানে আমরা বলতে পারি ক্ষুদ্রতম বিসর্গ। আর যদি এখানে খদিয়স দেয়, যদি দিয়ে দেয় যে খদিয়স এর বিকল্প খদিয়স, তাহলে আমরা এটা করব ক্ষুদ্র, আচ্ছা এটা তম নয়, এটা তর, ঠিক আছে, ক্ষুদ্র তর, যেহেতু ইয়সুন প্রত্যয়ের সাথে তরক প্রত্যয় আছে, ইষ্ঠনের সাথে তম, তাহলে এটা হবে ক্ষুদ্র তর, কিন্তু বিসর্গ পড়বে না। কেন বিসর্গ পড়বে না? এটা প্রাতিপদিক, এটা প্রাতিপদিক, আর এটা হচ্ছে বিভক্তি, এটা হচ্ছে বিভক্তি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ইয়সুন, ইষ্ঠন এবং তরক, তমক গেল। নেক্সট চলে আসবো আমরা অল্প যুক্ত ইয়সুন, তরক, অল্পীয়, স্বল্পতর, অল্পযুক্ত ইয়সুন। এটা এক পেজের মধ্যে হলে ভালো হতো, আমি পার্থক্যটা বোঝানোর জন্য করেছিলাম, যাই হোক এটা বড় হয়ে গেছে। দেখো কি হচ্ছে, অল্পযুক্ত ইয়সুন আর তরক, ইয়সুনের সাথে তরক প্রত্যয় অল্টারনেট। তাহলে অল্পযুক্ত ইয়সুন করলে কি হয়, অল্পীয়স, তার সাথে অল্পযুক্ত তরক করলে হবে অল্পতর, ঠিক আছে। আর এদিকে হচ্ছে অল্পযুক্ত ইষ্ঠন, তার সাথে হচ্ছে অল্পযুক্ত তমক, কি হবে, অল্পিষ্ঠ বা অল্পতম, ওটা না এদিকে হবে। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি এখানে, অল্পিষ্ঠ আর হচ্ছে অল্পতম, এটা হবে। তার মানে এটা আমি কেটে দিলাম এখানে, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। তার অল্পযুক্ত ইয়সুন করলে হবে অল্পিয়স, আর অল্পযুক্ত তরক করলে হবে অল্পতর। ঠিক একই রকম ভাবে অল্পযুক্ত ইষ্ঠন করলে হবে অল্পিষ্ঠ, আর অল্পযুক্ত তমক করলে হবে অল্পতম। এটা প্রাতিপদিক আছে, দেখো আমরা সব প্রাতিপদিকে কিন্তু লিখেছি। যদি এগুলোর সাথে সবকটার সাথে বিভক্তি থাকতো, মানে পুংলিঙ্গ একের এক থাকতো, তখন আমরা এই অল্পিয়সটাকে লিখতাম অল্পিয়ান, আর এটাকে লিখতাম আমরা অল্পতর, ঠিক আছে, বিসর্গ। আর যদি স্ত্রীলিঙ্গে থাকতো, তখন আমরা করতাম অল্পিয়সী, আর এদিকে অল্পতরা, ঠিক আছে, লতা শব্দের মতো। একই রকম এটা কি হতো, অল্পযুক্ত ইষ্ঠন, তাহলে এটা পুংলিঙ্গে হয়ে যেত, যদি আমরা বিভক্তি ফেলতাম তাহলে অল্পিষ্ঠ বিসর্গ, আর এটা কি হতো অল্পতম বিসর্গ। আর স্ত্রীলিঙ্গ করলে কি হতো, অল্পিষ্ঠা, আর এটা অল্পতমা, ঠিক আছে। একই রকম গুরুযুক্ত ইয়সুন, তরফ, গরিয়স, গুরুতর, একই রকম এটা এখানে হবে না, গরিষ্ঠ, গুরুতমা। তাহলে এটা কি হবে, এটা হবে গরিষ্ঠ আর গুরুতমা, ঠিক আছে, গুরুতম। তাহলে একই রকম ভাবে আমি আর এটা লিখছি না, দুটোর কিন্তু একই রকম ভাবে পার্থক্য, ইয়সুনের সাথে আসবে গরিয়স, আর তরফের সাথে গুরুতর। দেখো এখানে এই যে তর বিসর্গ দিয়ে দিয়েছি কিন্তু এখানে, তার মানে এখানে বিসর্গটা অ্যাকচুয়ালি হবে না। যদি এটা বিভক্তি থাকতো তাহলে এটা বিসর্গ হতো, কিন্তু যদি বিভক্তি নেই তাহলে ওটা জাস্ট প্রাতিপদিক হবে। আর বিভক্তি থাকলে একই রকম আগেরটার মতো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ইয়সুন, ইষ্ঠন, যেটা আমাদের স্পেশাল ট্রেস দেওয়া রয়েছে এই ক্লাসটার উপরে, মানে তদ্ধিত প্রত্যয়ের উপরে। তো কেমন লাগলো এই ক্লাসটা এবং কিভাবে পড়বে এটা আমি একটু বলে দিই। যে তোমাদের বইতে যে যার কাছে যা যা বই আছে দেখবো তোমাদের ইষ্ঠন এবং ইয়সুন প্রত্যয় বা তরক, তমক প্রত্যয়ের একটা লিস্ট দেওয়া আছে, সব বইতে দেওয়া আছে। মানে কোন শব্দের সাথে কোন শব্দ দিলে কি হবে, ক্ষুদ্রের সাথে ক্ষুদিয়স, ক্ষুদ্রতম, হ্যাঁ, তারপরে ধরো প্রশস্য থাকলে কি হবে, প্রিয় থাকলে কি হবে। তো এই যে লিস্ট আছে সেটা লিস্ট ধরে পড়বে, এটা বুঝে বুঝে। তা যদি এটা বুঝে বুঝে পড়তে পারো তাহলে অল্টারনেট কিন্তু বিকল্পগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে এবং তোমরা সেখান থেকে কিন্তু প্রত্যেকটা আনসার করতে পারবে। তো এইগুলো, ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, জানাবে এবং কিভাবে কাজে লাগবে। যদি কোনো কোয়ারিজ থাকে যে এই প্রত্যয় থেকে আর কি কিভাবে প্রশ্ন আসতে পারে বা কোনো রকম কোয়ারিজ থাকে, আমাদের সাথে যোগাযোগ করবে এবং এই তদ্ধিত
প্রত্যয়ের মধ্যে ইয় সুনিষ্ঠান এবং তরোত্তমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা পার্ট বলা যেতে পারে, যেখান থেকে তোমাদের স্কুল সার্ভিসের ক্ষেত্রে বিশেষ করে প্রশ্ন আসবে বলেই সিলেবাসে কিন্তু স্পেশাল ট্রেস কথাটা উল্লেখ আছে। তাই এটা কোনোভাবে মিস করা যাবে না, ভালো করে বুঝে নেবে এবং প্রত্যেকে ভালো থেকো, উড়ান পাঠশালার সঙ্গে থাকো।